সবাইকে বলার জন্য অনুষ্ঠানে স্বাগতম। আমাদের আজকের অতিথি প্রফেসর বেদিক দে। উনি আমাদের সাথে আগেও কয়েকটি প্রোগ্রাম করেছেন। আপনারা সবাই তার কথা পছন্দ করেন। সেজন্য তার অনেক ব্যস্ততার মধ্য থেকে আজকে তাকে আমরা নিয়ে এসেছি। আমাদের আজকের আলাপের বিষয়বস্তু "এই মনিহার আমায় নাহি সাজে"। আপনাদের এই শিরোনামটা শুনে অনেকটা একটু আপনারা বিভ্রান্ত হতে পারেন। আমরা এই শিরোনামটা কেন রেখেছি? আমাদের আজকের অতিথি আমাদের কাছে সেটা তুলে ধরবেন। বিদিত ভাইয়া কেমন আছেন? স্বাগতম স্টুডিওতে। ধন্যবাদ লোচন আমাকে আবার আমন্ত্রণ জানাবার জন্য। আমি ভালো আছি যতটুকু থাকা যায় এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে। আপনি ভালো আছেন আশা করি। জি ভাইয়া। তো আপনি আসলে যেটা হচ্ছে যে আপনি যখন আমাকে আবার আমন্ত্রণ জানালেন, হুম। তখন আমি চিন্তা করে দেখলাম যে এই যে গানটি, এই গানটির মূল যে বক্তব্য সেটি আমাদের রাষ্ট্রীয় এবং আমাদের বর্তমান জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই রেলেভেন্ট। গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন ঠিক তার আম নোবেল প্রাপ্তির ২-৩ মাস আগে এবং তিনি যখন লিখেছিলেন তিনি তখন চিন্তা করছিলেন যে তার যে কাজ, সে কাজের যে ভার, সেই ভারে তিনি নুব্জ ছিলেন। তিনি মনে করছিলেন যে এই বিশাল সম্মান, এই সম্মানকে কি তিনি ধরে রাখতে পারবেন? তিনি তার এই গানটির শেষ যে পংক্তিটি, "তোমার কাছে দেখাইনি মুখ মণিমালা লাজে।" তার মানে হচ্ছে যে তিনি লজ্জিত, তিনি দ্বিধাগ্রস্ত, তিনি বুঝতে পারছিলেন না তিনি কিভাবে এই সম্মানকে আ টিকিয়ে রাখবেন, এই সম্মানের উপরে উঠতে পারবেন। তো এটি একটি নোবেল পুরস্কার বিজয়ী যেকোনো ব্যক্তির জন্য এটি অত্যন্ত প্রযোজ্য। এবং দেখা যায় যে ১৯১৯ সালে তিনি যখন কিনা নাইট উপাধি বর্জন করেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, তখন অনেকেই মনে করেন যে তাঁর সেই যে গানটি, সেই গানটি আবার রেলেভেন্ট হয়। আবার চলে আসে কথার মাঝে যে এভাবেই তিনি তাঁকে নিজেকে তুলে ধরতে পেরেছেন। তিনি তার যত আ আ যে নীতি আদর্শ এবং যেই সম্মান তিনি ধারণ এবং লালন করেছিলেন এই নোবেল প্রাপ্তির মধ্য দিয়ে সেটিকে তিনি ধরে রাখতে পেরেছিলেন। তিনি যেকোনো রকম কন্ট্রোভার্সি, যেকোনো রকম অমানবিকতা থেকে নিজেকে দূরে রেখেছিলেন। এখন আমাদের দেশে এই বাংলায় আমাদের আ সবচেয়ে সমাদৃত যে ব্যক্তিটি বাংলাদেশের, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তার আজকে ৬ মাস তার শাসনকালে তার নেতৃত্বে একটি সরকার পরিচালিত হয়েছে যখন, এই ৬ মাস পরে তাকে কি একটিবারও আমরা দেখেছি যে তিনি তার নিজের এই অর্জনকে, তার যে বিশ্বব্যাপী যে সমাদর, যে সম্মান, মানুষ এক কথায় মেনে নেয় যে আমাকে বলে, "ও তুমি ডক্টর ইউনূসের দেশ থেকে এসেছো।" সে কি অসাধারণ সেই খ্যাতি, সেই খ্যাতিকে, সেই সম্মানকে, সেই বিশ্বাসকে, সেই মর্যাদাকে তিনি কি লালন করতে পেরেছেন? সেই প্রেক্ষাপটেই আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে, চলুন আমরা কথা বলি। আজকের প্রেক্ষাপটে একজন প্রথিতযশা ব্যক্তি কি করে তাঁর স খ্যাতি, সম্মান এবং মর্যাদার কাছে দায়বদ্ধতা প্রকাশ করতে পারে। সেই প্রসঙ্গেই আজকের অবতারণা। ধন্যবাদ। বুঝতে পারলাম বিদ্যুৎ ভাইয়া কি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, হ্যাঁ? এটার জন্য আসলে আপনি ধন্যবাদ প্রাপ্য। যে এই ধরনের গানটাকে এরকম রেলেভেন্ট করা আমাদের আজকের প্রোগ্রামের সাথে এটা কিন্তু অসাধারণ একটা প্রক্রিয়া। ভাইয়া আমি আপনার সাথে কথা বলছিলাম। আমার মনে হচ্ছিল যে ভাইয়া দেখেন আমরা যারা যুদ্ধ পরবর্তী প্রজন্ম আছি, আমাদের হয়তো দেখা যাচ্ছে যে আমরা হয়তো ৪৭ এর দেশভাগ বলেন, তারপরে ৫২ র ভাষা আন্দোলন বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান বলেন এবং সর্বোপরি ৭১ এর মুক্তিযুদ্ধ। আমাদের ভাষা আন্দোলন এবং আ বিভিন্ন ত্যাগ তিতিক্ষা এগুলা মিলতেই তো ৬৯ পেরিয়ে ৭০ এর নির্বাচন পেরিয়ে আমরা ৭১ এ পদার্পণ করি। এই যে ৪৭ এর দেশভাগটা ভাইয়া, এটা মানুষকে কিভাবে সহজে জানানো যায়? অল্প কথায় কিভাবে মানুষকে এই বিষয়ে আগ্রহী করে তোলা যায়? কারণ এই যে ৪৭ এটার ভিত্তিমূল ধরেই কিন্তু আমাদের পরবর্তীতে বাংলাদেশ হওয়া, তাই না? পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া। ভাইয়া আপনার তো এই বিষয়ে জানা আছে। আমাদেরকে যদি এই বিষয়ে একটু আলোকপাত করতেন, মানুষকে বুঝতে সহায়তা করতেন। বহু বছর আগে আমরা একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আ বিতর্কের বিষয় ছিল ৫২ আমার অহংকার,
একাত্তর আমার অলংকার। কেন? কারণ হচ্ছে যে একাত্তরের মধ্য দিয়ে আমরা অলংকৃত হয়েছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রের যে গোড়াপত্তন, সেই গোড়াপত্তন ঘটেছিল ৫২ ফেব্রুয়ারিতে। ৪৭-এর রক্তক্ষয়ী দাঙ্গার মধ্য দিয়ে ভারত পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হয় এবং দুটি রাষ্ট্রের জন্ম হয় কিন্তু আলোচনার টেবিলে। দুটি রাষ্ট্রের মানচিত্র নির্ধারণ করেন র্যাটক্লিফ। একটি অসম্ভব রকম রিগ্রেসিভ এবং প্রচন্ড রকম দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে লাখ লাখ লোক মারা গেল, লাখ লাখ লোক, কোটি কোটি লোক বাস্তুচ্যুত হলো, এক দেশ থেকে আরেক দেশে চলে গেল। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে দুর্ভিক্ষ, এই সব কিছুর মধ্য দিয়ে ৪০-এর দশকটা ছিল প্রচন্ড রকম কষ্টদায়ক, পীড়াদায়ক এই পুরো পাক ভারত উপমহাদেশের জন্য বা তৎকালীন অবিভক্ত ভারতের জন্য। তার পথ ধরে ৪৭-এ যখন দুটি রাষ্ট্রের জন্ম হলো, যদিও ভারত কখনো তাদেরকে বলেনি যে তারা সেই মুহূর্তে বলেনি, তাদের যখন সংবিধান প্রণীত হয়েছিল পরবর্তীতে সেখানে এবং আরো পরে গিয়ে ধর্মনিরপেক্ষতাকে তারা সংবিধানে সংযোজন অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, কিন্তু পাকিস্তান রাষ্ট্রটি কিন্তু প্রথম থেকে কিন্তু একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাই ৪৭-এ যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, তখন অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে এই উপমহাদেশে এই উপমহাদেশে কোনো প্রগতিশীল রাজনীতির যে পথপরিক্রমা সেটি হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। এই উপমহাদেশে মানুষ নির্ণীত হবে তাদের ধর্ম পরিচয়ে। এই উপমহাদেশের মানুষের রাজনৈতিক, তার জাতিগত, তার সকল পরিচয়ের ঊর্ধ্বে থাকবে তার ধর্ম। এবং এটি একটি আধুনিক বিশ্বের জন্য, আধুনিক দেশ, আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য কতটুকু যে নেতিবাচক তা আমরা কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু সেই ৪৭-এর পরে ৪৮ থেকে শুরু হলো কিন্তু ভাষার উপরে, ভাষা নিয়ে আমাদের প্রতিবাদ, প্রতিরোধ, আমাদের চিন্তা ভাবনা। এবং ৫২-তে এসে এটি একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ আন্দোলনের রূপ লাভ করে। তাই ফেব্রুয়ারি ১৯৫২ এটি কিন্তু আমাদের জাতিসত্তার প্রথম সোপান। আমরা সারা বিশ্বকে জানিয়ে দেই যে আমরা জাতি হিসেবে মনে করি আমরা বাঙালি এবং সেই বাঙালিত্ব আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, কৃষ্টি তার উপর ভিত্তি করে হবে। এই জাতি হিসেবে আমাদের যে পরিচিতি সেটি হবে আমাদের ভাষাভিত্তিক জাতীয়তাবোধ। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, হয়তোবা অনেকে এটা কখনো বলেন না বা বলার সুযোগ পান না। আমরা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ বলছি, কিন্তু তার পথ কিন্তু শুরু হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ দিয়ে। তার মানে হচ্ছে আমাদের এই অঞ্চলে যত ক্ষুদ্র আদিবাসী যারা আছেন, নৃগোষ্ঠী যারা আছেন, তাদেরও নিজস্ব ভাষার উপর ভিত্তি করে তাদেরও স্বীকৃতি হওয়া উচিত তাদের জাতীয়তাবোধের। এবং এটি যে কতটুকু প্রগতিশীল, আজ থেকে ৭০ বছর আগে আমরা এই পথ শুরু করেছিলাম। কটা দেশ সেটা পারে? কটা দেশ তার ভাষাকে, তার সংস্কৃতিকে সবার উপরে তুলে ধরতে পারে? তাই ৭১ যখন আমাদের কাছে অলংকার, আমরা একটা ট্যানজিবল অ্যাচিভমেন্ট হলো ৭১-এর মধ্য দিয়ে আমরা একটা ভূখণ্ড পেলাম, একটা সংবিধান পেলাম, একটা দেশের নাম পেলাম। কিন্তু এর শুরু হয়েছিল সেই ৫২-তে। আর আপনি যেটা বললেন যে ৪৭, তাহলে আপনি যদি এখন চিন্তা করেন সেই ৫২-র পথ ধরে, তারপরে কিন্তু পাকিস্তানের ইতিহাস আমরা জানি। ৫৮-তে, ৫৪-তে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো। মানুষ আশা করলো যে গণতন্ত্র আসবে পাকিস্তানে, কিন্তু পাকিস্তানের গণতন্ত্র আমরা জানি কতটুকু ক্ষয়িষ্ণু, কতটুকু স্বল্পমেয়াদী। ৫৮ সালে প্রথমবারের মতো পাকিস্তানে মিলিটারি ইন্টারভেনশন হয়। কিন্তু এর প্রেক্ষাপট কিন্তু ৪৭-এর পর থেকেই কিন্তু চলছে। পাকিস্তান ক্রমাগতভাবে একটা মিলিটারি স্টেটে পরিণত হচ্ছিল। বিভিন্নভাবে রাষ্ট্র নিষ্পেষণ করছিল, বিভিন্নভাবে রাষ্ট্র জাতিগুলোর, আপনি বেলুচ বলেন, আপনি পেশোয়ারের যারা আছে পাঠান বলেন, তাদের অধিকারগুলোকে কিন্তু অবদমিত করা হচ্ছিল। তো সেই প্রেক্ষাপটে ৫৮-তে কিন্তু পাকিস্তানে সামরিক শাসন চলে আসে পুরো উর্দিতে। তারপরে আইয়ুব খান তার মৌলিক গণতন্ত্র নামে একটা ধোঁয়াশা ক্রিয়েট করেন। সেটার পথ ধরে আর পাকিস্তান একটা শ্রেণীভিত্তিক সমাজ। পাকিস্তান আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন, এমনকি আমাদের পূর্ববঙ্গে বা পশ্চিম পাকিস্তানে, সব কিন্তু সাহেবজাদা, পীরজাদা, নবাবজাদারা। হ্যাঁ, সেই ভুট্টোর লারকানার জমিদারের ছেলে, অথবা আপনি পাকিস্তানের আর্মির যারা আছে, মিলিটারি যারা বড় বড় পজিশনে যারা ছিলেন, তারা সবাই কিন্তু সেই ভূস্বামীদের
পরিবার থেকেই আসা। একটা ফিউডাল সোসাইটি মধ্য দিয়ে পাকিস্তান ক্রমাগত বড় হচ্ছিল। সেখান থেকে ৭১-এ, সেখান থেকে ৬৬-তে, আমি ৬৬-র কথা যদি চিন্তা করি, ছাত্র নেতৃত্ব যারা ছিলেন, বঙ্গবন্ধু তো আছেনই, চার নেতা যারা ছিলেন, তারা কেউ কিন্তু কিন্তু সেরকম খুব এলিট সোসাইটির কেউ ছিলেন না। থেকে এলিট আসেনি। সবাই মুসলিম লীগ করত। হ্যাঁ? নান্না মিয়া বলেন বা ফকা চৌধুরী বলেন প্রভাত চৌধুরী, বা রাইট। লাল মিয়া বলেন ফরিদপুরের, এরা সবাই করত, সবাই ছিলেন হচ্ছে হলো গিয়ে আ আ এলিট, জমিদার। হুম, হুম, কিন্তু হুম, হুম। তাজউদ্দিন, বঙ্গবন্ধু এরা তারা কেউই কিন্তু সেরকম ছিলেন না। তো সেখান থেকে একটা কোয়ালিটেটিভ পরিবর্তন এসছিল আমাদের রাজনীতিতে, আমাদের আ আ কিভাবে আমরা সমাজটাকে চিন্তা করব, কিভাবে আমরা গড়ে তুলব, নেতৃত্ব কারা দেবেন। এই যে আ যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল ১৪ই ডিসেম্বর, কজন ছিলেন সেরকম পরিবার থেকে আসা? প্রত্যেকে ছিলেন হচ্ছে সাধারণ কৃষক পরিবার বা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। এবং এজন্যই রাষ্ট্রটি ৭১ আমরা যে রাষ্ট্রটিকে চেয়েছিলাম, সেই রাষ্ট্রটিকে আমরা চেয়েছিলাম একটা সার্বজনীন, ভাষার ভিত্তিতে সার্বজনীন, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। তাই আপনি যদি ৪৭ এর সাথে ৭১ এর একটা পার্থক্যটা দেখেন, আমরা যদি সেই নীতিগুলোকে যদি আমরা আজকে ধারণ না করি, তাহলে আসলে আমরা কিন্তু সেই ৪৭ এ ফিরে যাব। বিনীত ভাই, আমি আপনার কথা শুনছিলাম। আমার মনে হলো এই যে দেখেন, আপনি ১ম এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে এসেছেন, সমসাময়িক প্রসঙ্গ। এখন যে চলমান বাস্তবতা সেটা নিয়ে এসেছেন। ৪৭ কে ৪৭ এ ফিরে যাব আমরা যদি ৭১ কে অস্বীকার করি বা ৫২ কে অস্বীকার করি, আমাদের একদম পূর্ব অবস্থায় ফিরে যাওয়া ছাড়া আর কোন কাজ থাকে না। তো সেই কাজটাকে চরিতার্থ করার জন্য কি ভাইয়া এই যে ৫২ র ভাষা আন্দোলনের একটা মূল মুভমেন্ট এর একটা জায়গা যেমন নারায়ণগঞ্জের আমান ভবন, সেটা আমরা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিলাম। আপনার কি এরকম মনে হয়? নাকি এটা whimsically কিছু দুর্বৃত্ত করেছে? এটা হচ্ছে হলো গিয়ে পুরোপুরিভাবেই আমাদের জাতিসত্তার যেই জায়গাগুলো, যে নিদর্শনগুলো, এগুলো খুব সিম্বলিক। এটা আমরা নাৎসি জার্মানিতে দেখেছি। হ্যাঁ? এট এট এ এ এই ধরনের সিম্বলিক অ্যাটাক গুলো করা হয় হচ্ছে হলো গিয়ে যখন একটি আদর্শকে সম্পূর্ণরূপে উৎপাটন করার প্রচেষ্টা চলে। প্রচেষ্টা চলে। এবং আমি ৩২ নম্বর ব্যাপারে পরে আসছি। আপনি নারায়ণগঞ্জের কথা বললেন। হ্যাঁ, একইভাবে সারা দেশব্যাপী কিন্তু এটা কিন্তু সেই ৫ তারিখ থেকেই শুরু হয়েছে। ৪ তারিখ থেকে শুরু হয়েছে। ৪ তারিখ থেকে শুরু হয়েছে এবং একটা সময় সাধারণ মানুষ একটা বেনিফিট অফ ডাউট দিয়েছে। ঠিক আছে, তখন কোন সরকার ছিল না। একটা অরাজকতা ছিল। সেখানে কিছু উচ্ছৃঙ্খল মানুষ এসে এটা সুযোগ নিয়েছে। হ্যাঁ? এবং এক্ষেত্রে হয়তোবা তারা বলতেই পারে এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত শক্তির কাজ। ঠিক আছে? এটা বলে হয়তোবা পার পেয়ে যাওয়া যেতে পারে। কিন্তু গত ১ সপ্তাহে, গত ৩ দিনে যা হচ্ছে বা হয়েছে, সেটি কিন্তু রাষ্ট্রীয় মদদপুষ্ট। এবং এখানে ক্রেন থেকে শুরু করে বা বুলডোজার ভারী যন্ত্রপাতি নিয়ে এসে একেকটি স্থাপনাকে ধ্বংস করা, এটি কিন্তু রাষ্ট্রের মদদের ছাড়া সম্ভব না। আর আপনি যেটা বললেন যে এটা আসলে কেন করা হচ্ছে? এটা একটা স্ট্রং একটা মেসেজ দেয়া হচ্ছে যে আমরা ওই যে আমাদের যে ইতিহাস, আমাদের ৫২ আমাদের সূতিকাগার, আমাদের ১ম সোপান, আমাদের স্বাধীনতার, আমাদের জাতিসত্তার, আর ৩২ নাম্বার হচ্ছে হলো গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার। এই দুটি নিদর্শন, এই দুটি স্থাপনার কিন্তু একটা প্রচন্ড স্ট্রং একটা অ্যাটাচমেন্ট আছে আমাদের হিস্ট্রির সাথে। আমি জার্মানি গিয়েছিলাম। আমার প্রচন্ড, আমি এত ২য় বিশ্বযুদ্ধের ব্যাপারে আমার প্রচন্ড ইন্টারেস্ট আছে। এবং আমি সেখানে যে ব্র্যান্ডেনবার্গ গেট বা আপনার রাইখস্ট্যাগ, আমি বিল্ডিং গুলো দেখেছি। হ্যাঁ? সেখানে হয়তোবা হিটলারের নাম নেই। কিন্তু সেই জায়গাগুলোকে তো তারা ধরে রেখেছে। আপনি যদি বলেন যে আমি তর্কের খাতিরে মেনেই নিচ্ছি আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু ফ্যাসিস্ট ছিলেন। তো ফ্যাসিস্ট থাকলেই কি এই ইতিহাসকে আমাদের মুছে ফেলতে হবে? আর তারপর আবার আপনারা বলছেন যে ৭১ এর পরে তিনি ফ্যাসিস্ট হয়েছেন। ৭১ এর আগ পর্যন্ত আমরা এটাকে মেনে নিতে পারি। তাহলে ৭১ এর আগ পর্যন্ত আমরা যদি মেনে নিতে পারি, যেই বাড়িতে ২৩শে মার্চ সারা বাংলাদেশে যখন কিনা পতাকা হচ্ছিল, ৩২ নম্বরে মানুষ এই মিছিলের পর মিছিল এসে স্বাধীন বাংলাদেশের পতাকা দিয়েছে। সেটা ছিল বিশাল একটা প্রতীক ছিল। সেদিনই কিন্তু বোঝা গিয়েছিল পাকিস্তান রাষ্ট্রের জন্ম আর অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে। তো সেই বাড়িটিকে আপনারা ভেঙে দিতে পারলেন? আমি না হয় ১৫ই আগস্টের কথা বাদই দিলাম। আমি সবকিছু যদি বাদই দেই, যেই বাড়িটির সাথে সমস্ত মার্চের ১৯৭১ এর মার্চের সমস্ত ঘটনাপঞ্জি
আবর্তিত হয়েছে একটি বাড়িকে কেন্দ্র করে। আপনারা সেই বাড়িটিকে ভেঙে দিলেন। আপনারা তার মানে ৭১-কে চান না, আপনারা ৭১-এর মার্চকে চান না, আর আপনারা ৫২-কে তো চানই না। ভাইয়া, বাড়ি ভাঙার প্রসঙ্গ এলো। বাড়ি ভাঙার সময় যেসব ছবি এসেছে বা ভিডিও এসেছে, সেখানে আক্রমণকারীদের চেহারা দেখেছেন কিনা আমি জানি না। আফগান স্টাইলে মাথায় পাগড়ি পরা এবং তাদের পোশাক আশাক এবং সুবহানাল্লাহ ভাইয়া ভাষা, হ্যাঁ। তো আমরা যেটা দেখেছি আর কি আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায়, যে কালার রেভলিউশন হলেই দেশে দেশে তাদের এরকম সংস্কৃতির উপর, তাদের ঐতিহ্যের উপর, তাদের স্বাধীনতার সিম্বলের উপর নানা রকমের আক্রমণ আসে এবং ইতিহাসকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। যেমন ইউক্রেনের ঘটনার সময় ভিক্টোরিয়া নুল্যান্ড ছিল, সেখানে স্টেটের মানে আমেরিকার যে প্রতিনিধি ছিল সে এগুলা করেছে এবং তাদের ইউক্রেনের স্বাধীনতার বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের একজন নেতা, তার ভূমিকা ছিল হচ্ছে গিয়ে নাৎসি বাহিনীর সাথে সে সম্পৃক্ত ছিল, স্তেপেন বান্দুরা। তো যখন ইউক্রেনের কালার রেভলিউশন হলো, এই আমাদের ভাষায় আর কি তখনকার রাজাকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজাকার, কালার রেভলিউশনের পরে স্তেপেন বান্দুরাকে ইউক্রেনবাসী তাদের জাতীয় নেতা হিসেবে আত্মস্থ করে নিল। ইউক্রেনের একটা অংশ, ইউক্রেন তো দুই ভাগে এখন বিভক্ত, দুইটা অংশ। তো বাংলাদেশেও কি আমরা অচিরেই দেখতে পাবো যে আমরা যারা যুদ্ধাপরাধের মানে অপরাধে যাদেরকে আমরা শাস্তির বিধান করেছি, বিচারের আওতায় এনেছি, তারা আমাদের জাতীয় নেতা হয়ে যায় কিনা, এ ধরনের কোনো সম্ভাবনা কি আপনি দেখতে পাচ্ছেন? আপনি খুব সুন্দর একটি অ্যানালজি অবতারণা করেছেন। কারণ যেটা হচ্ছে ইউক্রেনের ইতিহাস, আপনি যেটা বললেন যে বান্দুরা গ্রুপ বেসিক্যালি 1942-43 তে মানে অপারেশন বারবারোসার পরে যখন কিনা নাৎসি বাহিনী যখন ইউক্রেন বা সোভিয়েত ইউনিয়ন দখল করে, ইউক্রেনিয়ান অনেক সময় ইউক্রেন ছিল নাৎসি অধিকৃত অঞ্চল ছিল এবং ইউক্রেনের লোকজনের মধ্যে একটা প্রচন্ড অ্যান্টিসেমাইট এবং সেই সাথে অ্যান্টি কমিউনিস্ট একটা গ্রুপ ছিল যারা চরম দক্ষিণপন্থী এবং উগ্র জাতীয়তাবাদী, যারা নাৎসিদেরকে কোলাবোরেট করেছিল। এবং এই গ্রুপটি সমস্ত ন্যাক্কারজনক প্রচন্ড মানে চরম হিনিয়াস ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি তারা কন্ডাক্ট করে, তারা পারপেট্রেট করে এবং এদের নেতা ছিলেন বান্দুরা। তো তারপর যখন ইউক্রেন যখন আবার সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসে, আবার তো দীর্ঘ সময় ধরে এখন এখানে রাশিয়ার সাথে ইউক্রেনের কিছু জাতিগত একটা রেষারেষি ছিল, ইভেন সোভিয়েত পিরিয়ডের সময়ও ছিল। কিন্তু স্বাধীন ইউক্রেন যখন হয় তখন সেখানে কিন্তু আবার সেই ফার রাইট এক্সট্রিমিস্ট গ্রুপগুলো আসতে থাকে এবং তারা কিন্তু রাশিয়াকে একটা এপিটোমাইজ করে যে হচ্ছে গিয়ে একটা অ্যান্টি ইউক্রেন স্টেট হিসেবে। অবশ্যই রাশিয়ার এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু ইউক্রেন ওয়াজ এ ডিভাইডেড, ডিপলি ডিভাইডেড নেশন ফর লং, এবং এটাকে কিন্তু বলা হয় যে পাশ্চাত্য এটাকে ইউজ করে। এবং আমরা 2021-এ তো ইউক্রেনের যুদ্ধ, কিন্তু গত 20 বছর ধরে আমরা দেখছি একটার পর একটা সরকার পরিবর্তন হচ্ছে। 2013-14 সালে যেটা হলো একদম কমপ্লিট ক্যাওস হলো, তারপরে সেখানে হচ্ছে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা হলো। ইউক্রেনের একটা অংশ রাশিয়া তারা সেসেশনের দিকে চলে গেল, ক্রাইমিয়া রাশিয়া দখল করলো। বেসিক্যালি ইউক্রেনের যে পটভূমিটা তার সাথে আমাদের কিন্তু একটা মিল আছে, যে আমরা একটা ডিপলি ডিভাইডেড সোসাইটি। বিভিন্ন কারণে একটা মেইন কারণ ছিল আমাদের স্বাধীনতার যে মূল চেতনা, সেটার সাথে একটা একটা অংশ কখনোই তারা সম্পৃক্ত হতে পারেনি। তারা ৭১-এর পর থেকেই তারা তারা কনস্পিরেসি করে গেছেন এবং তারা একসময় স্বাধীনতা পক্ষের যে শক্তি, সেই শক্তিকে তারা উৎপাটন করেছিলেন 75-এ। এবং তারপরে যখন আওয়ামী লীগ বা স্বাধীনতা সপক্ষের শক্তির রাজনীতিরা যখন সামনে এসছে, বারবার তারা প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। এবং সেই চ্যালেঞ্জটি কিন্তু হয়নি পার্টি বেসিসে, চ্যালেঞ্জটি হয়েছে এবং হচ্ছে এখনো, সেটা হচ্ছে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ মূল নীতির দিকে। একই ব্যাপার ইউক্রেনে দেখেন। হ্যাঁ, সো এই জন্য আপনি এটা খুব ভালো বলেছেন, কিন্তু সেই প্রেক্ষাপটে কিন্তু একটা ব্যাপার, তার মানে কি বাংলাদেশের এই মুভমেন্টের গুলো যেটা হয়েছে গত বছর, তার পেছনেও কি কোনো বিশেষ দেশের হাত আছে? হ্যাঁ ভাইয়া, এটা তো এখন দিনের আলোর মতন পরিষ্কার। আমরা জুলাইয়ের শুরু থেকে কিন্তু আমরা গুটি কয়েক লোক বলে গিয়েছি যে এটা সম্পূর্ণ মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার লোক এটার সাথে পয়সা হোক, পদ হোক, পদবি হোক, যে কোনো কিছুর লোভে এবং ব্যক্তিগত অসুয়া, অনেকের আছে ব্যক্তিগত অসুয়া, ও আমি
ওই সরকারের আমলে এটা পায়নি। সুতরাং এই সরকার মানুষ সরাবে, মানুষের এটা মৌলিক অধিকার, কিন্তু সেই জায়গায় দেশকে ক্ষতিগ্রস্ত করবে সেটা কিন্তু মানুষের মৌলিক অধিকার না। এই জায়গাটা মানুষ বুঝতে পারে না। ইউক্রেনের কথাই আমি যখন বলছিলাম যে ভাইয়া দেখেন, ইউক্রেনে যখন কালার রেভলিউশন হলো, তাদের কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের এখানে যেরকম কিশোর গ্যাং বা টোকাই পার্টি যেটা শুরু হয়েছে, যারা ডাকাতি করছে, চুরি, ছিনতাই, রাহাজানি প্রতিনিয়ত দেশকে অস্থির করে রেখেছে, ইউক্রেনে কিন্তু সেম ভাবে এরকম আমরা যেটা বলতে থাকি অনবরত, তরুণদেরকে আনতে হবে, তরুণদেরকে আনতে হবে, এই ধরনের একটা তরুণ গোষ্ঠী কিন্তু সেখানে প্যারামিলিটারি মানে প্যারামিলিশিয়া যেটা বলা হয়, তারা এটা গঠন করেছে, তারা পুলিশকে সেখানে নিষ্ক্রিয় করেছে এবং দেশ তছনছ হয়ে গিয়েছে। ইউক্রেন কিন্তু ভাইয়া সম্পদের দিক থেকে অনেক সমৃদ্ধ। তারা ওয়ার্ল্ড ওয়াইড যে খাদ্য উৎপাদন হয়, গম এবং অন্যান্য জিনিস, অনেকটা অংশ তারা ওখানে উৎপাদন করে। তো ইউক্রেনের ভাগ্য আজকে এরকম। এবং লিবিয়ার দিকে যদি তাকান, লিবিয়াতে গাদ্দাফি ছিল, লিবিয়ার অবস্থাও সেই একই রকম, সিরিয়ার অবস্থা একই রকম। এবং আমাদের জনগণ ইরাক আজ, হ্যাঁ, ইরাকের কথা তো বলাই বাহুল্য। আমাদের জনগণ এখন সেই পথে হাঁটছে এবং প্রতি মুহূর্তে তারা জার্গন কাটছে যে 15 বছর এই হয়েছে, 15 বছর কি হয়েছে সেটা আর মনে রাখতে হবে না। আগামী এই 5 মাস তো দেখেছে, আগামী 5 মাসে আরো যা দেখবে সব জীবনের ইতিহাস ভুলে যাবে আর কি, যে স্ট্রাগল মানুষের সামনে আসছে। এটা এটা বলে যে একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। শত্রুর দরকার নেই। ভাইয়া তো ওই যে বলছিলাম যে হ্যাঁ, আহ, ষড়যন্ত্র এবং ফান্ড, এখন দেখেন এই যে গ্রে জোন বলেন এবং অন্যান্য মিডিয়া বলেন, বিভিন্ন সাংবাদিক বলেন, তারা কিন্তু প্রতিনিয়ত প্রকাশ করে দিচ্ছে যে কিভাবে একটা সরকারকে এখান থেকে উৎখাত করা হয়েছে, কিভাবে ইউএস এইড ফান্ডিং করেছে, এনএডি ফান্ডিং করেছে। এবং সবচেয়ে আশ্চর্য ভাইয়া, আমরা যাদেরকে মার্জিনালাইজড গ্রুপ বলি সমাজে, এলজিবিটি কিউআই, ট্রান্সজেন্ডার, তারপর ট্রান্স ওমেন, হিজড়া, এগুলো যাদেরকে আমরা বলে থাকি, তারাও কিন্তু এই অংশে অংশীদার ছিল এই এখানে ব্যাপার যেটা ষড়যন্ত্র। হচ্ছে যে ইউএস তাদের কিছু ন্যারেটিভ নিয়ে কাজ করে। হুম হুম। তাদের কিছু, কিছু ন্যারেটিভ আসলে যেটা হচ্ছে গ্লোবাল লিবারাল ভ্যালুস গুলো আমরা যেটা বলি, এবং আমি মনে করি যে এই ভ্যালুস গুলো বিশ্বব্যাপী এর একটা চর্চার দরকার আছে। গণতন্ত্র, মানবাধিকার, আপনি যেটা বললেন তৃতীয় লিঙ্গের কথা, আ আ সমকামী সম্প্রদায়ের কথা, হ্যাঁ? তো এদের এই বিষয়গুলোতে একটা আম বৈশ্বিক এক ধরনের আ অ সচেতনতা বৃদ্ধির যে চেষ্টাটি ইউএস বা ইউরোপ করে অনেক সময়, সে বিষয়ে আমরা সেইটার একটা দিক হতে পারে। কিন্তু এইটাকে সামনে রেখে পেছনে অন্যরকম, অন্য ধরনের আ প্রচেষ্টা চালানোটা কিন্তু খুবই গর্হিত, এবং সেটা ইউএস করে থাকে। আরব স্প্রিং যখন শুরু হলো, তিউনিসিয়াতে শুরু হলো, ছড়িয়ে পড়ল, তখন কিন্তু মানুষ চিন্তা করতে পারেনি যে আসলে এটা কি হবে। তখন মানুষ সবাই ভেবেছে এই গণতন্ত্রের জয় হচ্ছে। মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রচন্ড দরকার ছিল। সবসময় আমরা বলেছি যে মধ্যপ্রাচ্যে গণতন্ত্র আসলে পৃথিবীতে অনেক সমস্যার হয়তোবা সমাধান হতে পারে। হ্যাঁ? কিন্তু যেই দেশগুলোতে গণতন্ত্র আসা দরকার ছিল, যারা কিনা যুক্তরাষ্ট্রের আ আ তল্পিবাহক, সেই দেশগুলোতে কখনো আসেনি। ব্রুটালি ডিল করা হয়েছে। বাহরাইনে বলেন, কুয়েতে হয়নি তেমন একটা, সৌদি আরবে বলেন, সৌদি হ্যাঁ? আরব। ডিল করা হয়েছে। কিন্তু যেই দেশগুলোতে আপনার অ্যান্টি ইউএস গভর্নমেন্ট ছিল, লিবিয়া, আপনি বলেছেন, লিবিয়াতে আমরা দেখেছি বেনগাজিতে যেটা হয়েছে, আনবিলিভেবল। হ্যাঁ? তারপরে সিরিয়া গত ১ দশকের গৃহযুদ্ধে বুঝছি। ধ্বংস হয়ে গেছে দেশটা। এত সুন্দর একটা দেশ ছিল। আম তারপরে আপনি ইরাকে ইউএস এর যেই নেশন স্টেট বিল্ড করার যে একটা ন্যারেটিভ নিয়ে তারা গিয়েছিল, দ্যাট কমপ্লিটলি miserably failed. ফেইল্ড। Same goes with আফগানিস্তান। তার মানে যুক্তরাষ্ট্র যেটা করে সেটা হচ্ছে হলো গিয়ে তাদের কিছু শর্ট টার্ম কিছু প্ল্যান থাকে। এবং শর্ট টার্ম প্ল্যানটা যদি হয়তো হলো, কিন্তু সেটাকে সাস্টেইন করার মতো তারা আফগানিস্তানে সেটাকে সাস্টেইন করতে পারেনি, ইরাকে সেটাকে সাস্টেইন করতে পারেনি। আর সেই শর্ট টার্ম প্ল্যান গুলো যদি মানে যদি বিফল হয় লিবিয়া বা সিরিয়াতে, তারপরে তারা সেই দেশটাকে আর দেখে না। মানে সেখান থেকে তারা আস্তে চলে আসে। আজকে লিবিয়াতে ৩-৪টা ডিফারেন্ট মাফিয়া গ্রুপ ৪টা। ডমিনেট করছে। হুম 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 হুম। সিরিয়াতে টুকরো, টুকরো হয়ে গেছে। আর সিরিয়াতে তো এখন যা হয়েছে, কিন্তু ২০১৫-১৬ তে আইসিস এর উত্থান হয়েছে। ইরাকে আমেরিকান ইনভেশন ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর আইসিস রাইজ।
কারণ যেটা হচ্ছে যখন আমেরিকা করলো কি, ইরাকে সেখানে শিয়া প্রধান একটা সরকার সৃষ্টি করলো, যেটা কিনা সুন্নি সম্প্রদায়কে মার্জিনালাইজ করে দিল। সুন্নি সম্প্রদায় তখন তারা ঐক্যবদ্ধ হলো আইসিসের পতাকা তলে। তো এভাবে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র অতীতে এরকম বহু ক্ষেত্রে এই ধরনের কাজ করেছে, এবং এখন যেটা আমরা এই গত কয়েকদিনে আমরা যেটা পাচ্ছি, আপনি নিশ্চয়ই দেখেছেন এনইডির রিপোর্ট নিয়ে গ্রেজনের একটা রেফারেন্স দিয়ে মাইক বেনস তিনি রিপিটেটিভলি প্রথমে একটা টক শোতে বলেছেন, তারপরে টাকার কার্লসনের আরেকটা টক শোতে তিনি যে এটা বললেন। তো তার মানে হচ্ছে হলো গিয়ে যে যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের ভেতরে এই প্ল্যানটি অনেকদিন ধরেই ছিল, যে এই তাদের যদি সরকার যদি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা না করে, তাহলে এইভাবে সেই সরকারটিকে উৎখাত করা যেতে পারে। এবং এরই সাথে রাশিয়ান এমবাসি যেটা কিনা 2023-এর ডিসেম্বরে বলেছিল যে 2024-এর কোনো এক সময়ে আরব স্প্রিং টাইপের একটা অভ্যুত্থান বাংলাদেশে হতে পারে, আমরা কিন্তু এখন 2-2 4 মেলাতেই পারি। এই যে ফান্ডিং, এইটার যে প্রভাব, এটা কিভাবে কাজ করে? মানে সুশীল সমাজ বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, তারপরে রাজনৈতিক যেসব ছোট ছোট পকেট আছে, দল আছে, তারা, এবং সমাজের মার্জিনালাইজ গ্রুপ। এই যে দেখেন অনবরত একজন র্যাপারের কথা আসছে, শুধু কি সেই র্যাপার, আমরা তো বহু শিল্পী এবং বহু ধরনের পেশাজীবীকে দেখেছি এর সাথে একাত্ম হতে, এবং এর সাথে হঠাৎ করে গিয়ে একাত্মতা প্রকাশ করে একটা দেশে কেওস তৈরির ব্যাপারে সহায়তা করতে। তো এই প্রভাবটা তারা কিভাবে বিস্তার করে? মানুষের কি বোধ বুদ্ধি হারিয়ে যায়? প্রথমে দুটি বিষয়ে আমি আলোকপাত করতে চাই। প্রথম হচ্ছে যে এনইডি এবং এনইডি ফান্ডেড একটি প্রতিষ্ঠান যেটাকে আমরা প্রচন্ডভাবে অ্যাক্টিভ দেখেছি পুরোটা সময়ে, নেত্র নিউজ। এবং নেত্র নিউজ বিভিন্নভাবে হাসিনা রেজিমের বিরুদ্ধে বিভিন্নভাবে কিন্তু তারা খবর প্রচার করেছিল, এবং তারা কিন্তু খুব অ্যাক্টিভ এবং ভোকাল ছিল, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে যে তর্কের ক্ষেত্রে অনেকে বলতে, ঠিক আছে, গ্রে জোনের ক্রেডিবিলিটির ব্যাপারে কিছু কোয়েশ্চেন্স আছে, পুরোপুরিভাবে বিতর্কের ঊর্ধ্বে নয়, কিন্তু মাইক বেন্সের ব্যাপারে তো কোনো প্রশ্ন থাকার কথা নয়। মাইক বেন্স তো একজন দায়িত্বশীল, এবং যারা পশ্চিমা বিশ্ব সম্পর্কে যারা জানেন, দায়িত্বশীল পদে যদি কেউ থাকেন, তিনি দায়িত্ব নিয়েই বক্তব্য দিচ্ছেন। এবং তিনি কেন বারবার বাংলাদেশের কথাটা বলবেন? যদি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের মূল্যটা কতটুকু? যুক্তরাষ্ট্রের কজন মানুষ বাংলাদেশের কথা জানে? তাহলে তিনি কেন বাংলাদেশের কথা বলবেন যদি না বাংলাদেশ আসলেই এর ভেতরে কিছু না হয়ে থাকে? If there wasn't any hard evidence or convincing issues, তাহলে কিন্তু মাইক বেন্স কিন্তু বাংলাদেশের কথা দুবার, একবার ঠিক আছে একটা র্যান্ডম একটা এক্সাম্পল দেওয়ার জন্য বাংলাদেশের কথা বলতে পারে, দুবার কেন বলেছে? তার মানে হচ্ছে হলো গিয়ে তিনি যথেষ্ট রকম ওয়াকেবহাল এবং তিনি কনফিডেন্ট যে বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। এবার আপনি যেটা বলছেন যে কিভাবে তারা করে, তারা বিভিন্নভাবে সুশীল সমাজের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে, সেই ইনস্টিটিউশনগুলোকে তারা বিভিন্নভাবে বেনিফিটেড করে, কখনো কখনো ডাইরেক্টলি ফান্ড করে, কখনো কখনো বিভিন্ন রকম ভাবে। যেমন আজকে একটা কথা অনেকেই বলছে যে কাউকে কেনা যায় না, কিন্তু তাকে সম্মান দিয়ে অন্যভাবে তাকে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো এরকম অনেকেই আছেন যারা হয়তোবা পয়সা দিয়ে বিক্রি হবেন না, কিন্তু তারা খুব পছন্দ করবেন যে ওয়াশিংটনে যে একটা স্পিচ দিতে, বা ইউরোপিয়ান পার্লামেন্টে যে একটা বক্তৃতা দিতে। তো এরকম অনেকেই আছেন। তো সেরকম বিভিন্নভাবে এই গোষ্ঠীগুলোকে কিন্তু তারা নিয়ে এসছেন। এর মধ্যে সাংবাদিকরা আছেন, এর মধ্যে সাংস্কৃতিক কর্মী আছেন, এর মধ্যে সুশীল সমাজের যারা কিনা বিভিন্ন এনজিওর মধ্য দিয়ে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিভূ হয়ে আছেন। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন লোচন, আমার তো বয়স তো কম হলো না, 90 দশকের পর থেকে সজ্ঞানে সবই দেখেছি, কিন্তু সেই নামগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনার আমি নাম বলবো না, যে সমস্ত এনজিওর যারা কিনা কর্ণধার ব্যক্তিবর্গ আছেন, তারা সেই 90-এর দশকেও সেই 1/11-এর সময়ও এখনো তারাই কথা বলছেন। আমরা বলি ডেমোক্রেটাইজেশন ইন পলিটিক্স, আমরা কি ডেমোক্রেটাইজেশন ইন আদার ইনস্টিটিউশনস দেখেছি? দেখিনি। ইউনূস সাহেব নিজেও তো এক প্রতিষ্ঠানে সারা জীবন পার করে দিলেন। একই কথা হচ্ছে হলো গিয়ে ব্র্যাকের। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে এই যে
তো এই জন্য তো বাংলাদেশেরকে এটা মোবিলাইজ করা, ম্যানিপুলেট করা অনেক সহজ। কারণ you don't have to deal with millions of people or not even thousands, perhaps not even hundreds. এত ছোট একটা গ্রুপ এবং তারা সবাই সবাইকে কিন্তু একটা ক্রোনি গ্রুপ, আমাদের সিভিল সোসাইটির একটা ক্রোনি গ্রুপ, কর্পোরেটের একটা ক্রোনি গ্রুপ, এই গ্রুপগুলোকে ম্যানেজ করা খুব একটা কঠিন কাজ না। বুঝতে পেরেছি। এখন ভাইয়া মানে যেটা বলছিলেন আরকি যে বিভিন্ন পেশাজীবী এবং সংবাদকর্মী আপনি হয়তো দেখেছেন, আমি দর্শক শ্রোতাদের জন্য শেয়ার করছি। ইউক্রেনে ১০ টা মূল মিডিয়া ছিল। তাদের যখন এ ধরনের ঝামেলা হচ্ছে এবং এখন যখন তদন্ত হচ্ছে, মুহুর্মুহু তদন্ত হচ্ছে তাদের বিভিন্ন ঘটনার, তাদের ওখানেও বেরিয়েছে যে সরকার দল কিন্তু আসলে তখনকার যে সরকার ছিল তারা মানুষকে গুলি করেনি, মারেনি। এটা মার্সেনারি স্নাইপার দিয়ে করা হয়েছে। এখন বের হয়েছে যে তাদের যেই ১০ টা মূল মিডিয়া ছিল, সেটা ইলেকট্রনিক হোক বা অন্য কিছুই হোক, ১০ টা মূল মিডিয়ার মধ্যে ৯ টা মিডিয়াই এনএডি ফান্ডেড এবং এখন ইউএস এনএডি এবং ইউএস ফান্ডেড। ইউএসএইড যখন ৩ মাসের জন্য বলেছে যে তারা আর কোনো ফান্ড দিবে না, একটা দেশের ১০ টা মিডিয়ার ৯ টাই কিন্তু বন্ধ হয়ে যাওয়ার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদেরও ১৪০ টা মিডিয়া ছিল বাংলাদেশে, ছোট বড় বিভিন্ন কিছু মিলিয়ে। তারা তাদের রং পাল্টেছে, ভুল পাল্টেছে। মানে জনকণ্ঠের মতন পেপারও কিন্তু এখন কি বলবো আর, এটা এখন জনকণ্ঠ অন্য কণ্ঠ হয়ে গিয়েছে। তো এগুলো বাস্তবতা। আপনি যখন পয়সা দিয়ে এবং অনেক সুযোগ সুবিধার বিনিময়ে বিক্রি হয়ে যাবেন, পরিবর্তিত পরিস্থিতিতে আপনার টিকে থাকাটা খুব কঠিন হবে। এখানে ভাইয়া একজন দর্শক একটা কমেন্ট করেছেন, রাসেল ভাইপার। রাসেল ভাইপার কমেন্টটা উনি কেন করেছেন আমি বুঝতে পেরেছি। দেশে যখন একের পর এক ছোট ছোট টেস্ট কেস হচ্ছিল, যেমন মতির ছাগল, তাই না, হ্যাঁ, ১৫ হ্যাঁ, লাখ হ্যাঁ, টাকার ছাগল, তারপরে রাসেল ভাইপার, হঠাৎ করে শুনলাম ইন্ডিয়া থেকে নাকি সাপ এসে আমাদের পুরো দেশ ছেয়ে গেছে। ছেয়ে গেছে। হ্যাঁ, এরপরে দুই একজনের দুর্নীতি, এরকম ছোট ছোট টেস্ট কেস দিয়ে তারা পাবলিক পালস টেস্ট করেছে। হ্যাঁ। এই ইয়েটা কালার রেভলিউশনটা তারা করবে, এই এনার্কিটা দেশে করবে, রেজিম চেঞ্জ করবে। মানুষের এটার সাথে সম্পৃক্ততা কেমন, মানুষ কি ধরনের প্রতিক্রিয়া জানায়, তারা এক ধরনের জরিপ করেছে, এই ধরনের রাসেল ভাইপার, মতির ছাগল, এসব ছোট ছোট কেস দিয়ে। এই কারণে এই দর্শক এখানে এই কমেন্টটা করেছে, আমি বুঝতে পেরেছি। ভাইয়া আমি একটা জিনিস দেখছিলাম যে আপনি বলেছেন যে বাংলাদেশ ডিপলি ডিভাইডেড। হ্যাঁ, জাতিগতভাবে আমরা ডিপলি ডিভাইডেড। জাতিগতভাবে ডিপলি ডিভাইডেড না হলেও কিন্তু এই ডিভিশন তৈরি করা যায়। আপনি যদি রুয়ান্ডার দিকে তাকান, রুয়ান্ডাতে যেটা হয়েছে, হুতু আর তুৎসি, বেলজিয়াম এসে তাদের ওখানে যখন কলোনাইজ করছে রুয়ান্ডাতে, তখন তারা স্কেল দিয়ে নাক মেপে এক গোষ্ঠীকে বলল যে তোমরা এই গোষ্ঠীর থেকে আলাদা, তোমাদের জাতিগত সত্তা আলাদা। তো হুতু আর তুৎসি নামে তখন দুটা গ্রুপ হয়ে গেল এবং তাদের ভিতরে এক ধরনের আনরেস্ট তৈরি হলো। তারপর তো লক্ষ লক্ষ মানুষ, প্রায় ১০ লক্ষ মানুষ মনে গণহত্যার শিকার হলো। তো এখন কিন্তু জানা যাচ্ছে তাদের যখন ডিএনএ ম্যাপিং করা হয়েছে, হুতু আর তুৎসি জাতির মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে আরেকটা ব্যাপার আছে। এই ব্যাপারটা আসলে আমাদের এখন মানে বলতে হবে। এটা কারণ আমরা দেখেছি যে জুলাই অগাস্ট মাসে আমাদের একটা সিগনিফিক্যান্ট লেভেল অফ যাদেরকে আমরা প্রোগ্রেসিভ এবং এদের মধ্যে অনেকেই বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন। সবাই না, কিছু একটা অংশ। একটা অংশ, সেটাই আমি বলছি। একটা অংশ বাম দলের তো একটা অংশ ভাইয়া না, আমি বলছি না রাজনৈতিক, সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে আমি ছিল, বলছি না যে আছে। রাজনৈতিকভাবে, আমি বলছি মতাদর্শগতভাবে। মতাদর্শগতভাবে। সাংস্কৃতিক বলেন, বিভিন্ন যারা কিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, এবং এদের মধ্যে দুঃখজনক হলেও সত্য, লোচন আমাদের সাথে যারা একসময় শাহবাগের কমরেড ছিলেন, তারাও আছেন। কিন্তু তারা একটা জিনিস, আমি তাদের জন্য একটা ঐতিহাসিক শিক্ষা দরকার। সেই শিক্ষাটা হচ্ছে ইরান। ইরানে যখন কিনা আপনার তুদে পার্টি, যেটা কিনা ইরানিয়ান কমিউনিস্ট পার্টি ছিল, মস্কোয়াইট, তারা কিন্তু হাতে ধরে খোমেনিকে নিয়ে এসেছিল এবং তাদের ধারণা ছিল যে এটা হচ্ছে হলো গিয়ে একটা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, যে শাহ রেজা চলে গেলে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, এবং তারা ভাবছিল তারা জনগণের কথা বলছে। তারা কিন্তু খুব শক্তিশালী পার্টি ছিল। ইরানের কমিউনিস্ট আন্দোলনের, বামপন্থী আন্দোলনের ইতিহাস খুবই খুবই গভীর এবং খুব শক্তিশালী। কিন্তু
যখন খোমেনি যখন আসলেন, যখন ইরানে যখন ইসলামিক রেভলিউশন হওয়ার পরে, হ্যাঁ, এই তুদে পার্টির শত শত কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছিল, জেল জুলুম করা হয়েছিল। তো আমাদের যারা কিনা জুলাই আগস্ট মাসে যারা মনে করেছিলেন যে হাসিনা একজন ফ্যাসিস্ট, হাসিনার বিদায় মধ্য দিয়ে তারা হয়তো বা একটা নৈতিকভাবে একটা প্রগতিশীল বাংলাদেশের দিকে যাচ্ছেন, আমি দুঃখ করে বলছি আমার সেই সমস্ত কমরেডদেরকে যে আপনারা ভুল ভেবেছিলেন। এখনো যদি আপনাদের সেই উপলব্ধি না হয় তাহলে কবে হবে আমি জানি না। কারণ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা রাইট উইং, একটা ধর্মভিত্তিক একটা শক্তির উত্থান দেখতে পাচ্ছি। শক্তির উত্থান দেখতে পাচ্ছি না। শক্তির উত্থান, যদি আমরা সত্যিকার অর্থে বলি, শক্তির উত্থান হয়ে গিয়েছে। কারণ আপনি পরশুদিন বা তার আগের দিনের নিউজ যদি দেখেন, 168 জন বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত জঙ্গিকে কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং কাশিমপুর কারাগারে গিয়ে জেলারকে যেভাবে বকাবাজি করা হচ্ছে, যে সারকাতুল হিন্দাল একটা গ্রুপে তাদের যেই ছিল মহিবুল্লাহ, তাকে ছাড়ানোর জন্য, এবং তারা ধমকাধমকি করে কিন্তু তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। তো আমরা যেটা বলছি যে ফার রাইট উইং এর একটা উত্থান, এটা অলরেডি ঘটে গেছে। এখন জনগণ সেটা বুঝতে পারছে কিনা এবং সেটা প্রতিহত করবে কিনা, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করার জন্য, এটা একটা জনগণের কাছে ছুড়ে দেওয়া প্রশ্ন। কারণ যেই অংশটা আমরা যেটা বলছি, যে আপনি হয়তো বললেন যে হয়তো 1000ও না, তারও কম একটা গ্রুপ ঢাকা শহরে বসে ঢাকা শহরকে দখল করে এই জিনিসটা ম্যাটেরিয়ালাইজ করেছে। তো তারা বুঝলেও তাদের যেই এজেন্ডা, তারা কি সেই এজেন্ডা থেকে সরে আসার কোনো কারণ আছে? আমার মনে হয় না। আপনার কি মনে হয়? অবশ্যই। সেটা তো চলতেই থাকবে এবং সামরিক এবং বেসামরিক পর্যায়ে বিভিন্ন রকম যে সমস্ত আমরা খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে যে আম এক ধরনের সিম্প্যাথি আছে এই উত্থানের প্রতি। এবং তাদের যে কারণে যে আপনি দেখেন যে আ সবসময়ই আ এই দেশে, বাংলাদেশে বা অবিভক্ত পাকিস্তানে কিন্তু যখনই আ মিলিটারি রেজিম এসছে, যখনই ধর্মভিত্তিক রাজনীতি এসছে, তাদের মেইন কিন্তু আ rhetoric ছিল অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। সো এই জিনিসগুলো বারবার চলে আসে। একই ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, বারবার আমরা দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে আপনি খেয়াল করেছেন কিনা যে আম জামাতের আমির সম্ভবত চাইনিজ অ্যাম্বাসেডরের সাথে মিট করেছিলেন এবং আ ইউনূস সাহেবও চায়নার সাথে বেশ মহরমের দিকে যাচ্ছেন। হ্যাঁ? সো এটাও নতুন না। আম আম আইয়ুব খান চায়নাকে বন্ধু ভেবেছিল, বন্ধু করেই নিয়েছিল। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো গিয়ে যে এটার একটা কারণ হতে পারে যে কারণ তারা হয়তোবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এ আসাতে তারা এখনো সিওর না যে তারা কতটুকু যুক্তরাষ্ট্রের আনুকূল্য পাবেন। কিন্তু এই প্রসঙ্গে একটু বলি যে আ কিছু কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি কালচারাল রেভলিউশন এর কথা নিশ্চয়ই জানেন। মাও সেতুং যেটা করেছিলেন। ১ম এ হচ্ছে ৫০ এর দশকে তিনি করলেন হচ্ছে আ মহা উল্লম্ফন নীতি বা দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড। তারপর তিনি করলেন সাংস্কৃতিক বিপ্লব, কালচারাল রেভলিউশন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কালচারাল রেভলিউশন এর কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। শুধুমাত্র বেইজিং শহরে ১৭৭২ জন শিক্ষককে হত্যা করা হয়েছিল। সাংহাইয়ে ৭০০ জন শিক্ষক এবং পেশাজীবী সুইসাইড করেছিল কারণ তাদের উপর প্রেশার দেওয়া হয়েছিল। পার্জ করা। ছাত্ররা যে বলছে শিক্ষকদেরকে, তোমাদেরকে আমরা চাই, তোমরা বুর্জোয়া, তোমরা জনমানুষের নও, তোমরা গণচীনের অংশ হতে পারো না, খতম করো। ঠিক আছে? এবং একই ব্যাপার কিন্তু আমরা এখন দেখছি। আর কালচারাল রেভলিউশন এর ফলশ্রুতি কি হলো? ব্যাপক দুর্ভিক্ষ, সম্পূর্ণরূপে কমপ্লিট ফেইলিউর অফ দ্য স্টেট। দেং জিয়াওপিং যদি মাও সেতুং এ মারা যাবার পরে সে যে গ্যাং অফ ফোর থেকে ওদেরকে নিষ্ক্রিয় না করে যদি ৭৬ এর পর যদি দেং জিয়াওপিং যদি না নিতেন তাহলে আজকের চায়নাকে আমরা দেখতাম না। চায়না একটা ফেইলড স্টেট হতো। সো আমাদের কিন্তু মানে ইউনূস সাহেব চায়নার সাথে অনেক সখ্যতা করছেন কিন্তু উনি একটু ইতিহাসটা পড়ে দেখা দরকার, চায়নার ইতিহাসটা কি। চায়নার ইতিহাস অনেকেই পড়ে দেখে না। চায়নাকে তো এখনকার পরিপ্রেক্ষিতে দেখে। চায়নাতে যে রেভলিউশন হয়েছে, যে মার্চ হয়েছে, যেটা হয়েছে, আপনি বললেন যে ১৭০০ শিক্ষককে হত্যা করা হয়েছে, ৭০০ জন আত্মহত্যা করেছে, এবং কেউ খুঁজলে দেখবে চায়নাতে ১০ বছর কোনো পড়ালেখা ছিল না। মানুষজন শিক্ষার বাইরে ছিল ১০ বছর। হ্যাঁ? কারণ পুরো তারা কালচারাল রেভলিউশনের সময়টাই। হ্যাঁ, কারণ তারা স্টুডেন্টদের কাঁধে ভর করে তাদের এসব অ্যাটার্কি এবং বিভিন্ন জিনিস চালিয়েছে।
এখন আমাদের তথাকথিত ছাত্র, আমি এদেরকে ছাত্র বলি না, আমার দেখলে মনেও হয় না এরা কোনোদিন কোথাও পড়ালেখা করেছে, সত্যি কথা যেটা, যে একদিনও পড়েছে বা একদিনও কোনো শিক্ষকের কাছে গিয়েছে, তার মুখের ভাষা এরকম হতে পারে না, তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতে পারে না। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে গিয়ে শিশু, আমি শিশুই বলবো, ম্যাক্সিমাম ছেলে পেলে শিশু, এদের 18, 20 বছর, 16 বছর, 17 বছর, এরা বিভিন্ন রকমের এনার্কি করছে। নারীদের প্রতি যে তীব্র বিদ্বেষ তাদের, এই তীব্র বিদ্বেষের জায়গাটাও আমি আশ্চর্য হয়ে যাই দেখলে। পরে আবার নিজেকে বলি যে আশ্চর্য হওয়ার কি আছে, এদেরকে তো সেই 4 বছর 5 বছর বয়স থেকে এসব এনএডি বলি, ইউএসএইড বলি, এদের সমর্থিত বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এদেরকে আত্মীকরণ করেছে, তাদেরকে নিয়ে আজকে 20 বছর ধরে এসব ট্রেনিং দিয়েছে, তাদেরকে ঘৃণা প্রতিদিন প্রতিদিন তাদের মধ্যে ঘৃণা ইনজেক্ট করা হয়েছে, তারা নিজের আইডেন্টিটিকে ঘৃণা করে বেড়ে উঠেছে। সে নিজেকে বাঙালি বলতে ভালোবাসে না, বাংলাদেশি বলতে ভালোবাসে না, সে বাংলা ভাষাকে ভালোবাসে না, সে ভূখণ্ডকে ভালোবাসে না, তার হৃদয়ে হচ্ছে গিয়ে পেয়ারে পাকিস্তান সারাটাক্ষণ। শুধুমাত্র ঘোষণা দিয়ে পুরো পাকিস্তান হয়ে যেতে পারছে না। আরেকটা ব্যাপার দেখেন লোচন, আপনি একটু আগে বলেছিলেন যে 32 নম্বরে দাঁড়িয়ে যে কুৎসিত কদাকার যে অশ্রাব্য গালিগালাজ তারা করছে। গালিগালাজ। তো আমরা তো বাঙালি জাতি হিসেবে এরকম ছিলাম না। আমরা কিন্তু একটা শালীনতা, আমরা কিন্তু বড় হয়েছি একটা শালীন মর্যাদাপূর্ণ সম্পর্ক বা মর্যাদাপূর্ণ ইন্টারাকশন এর জন্য। ঠিক না? আমরা পাবলিকলি সবসময় একটা শালীন আ আম আ অবস্থান মেইনটেইন করে চলেছি বা চলতে পছন্দ করেছি। কিন্তু এই গত 10 বছর বা এই সময়ে কিন্তু এই জেন জি এদের মধ্যে একটা সংস্কৃতি এসেছে, যেই সংস্কৃতিটা হচ্ছে হলো গিয়ে যে সবকিছুকে তাচ্ছিল্য করা, সবকিছুর ব্যাপারে একটা উন্নাসিক একটা ব্যবহার করা। আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিমস গুলো দেখেন, সেগুলো অসম্ভব রকম কুরুচিপূর্ণ। মামুনুর রশিদ যে বলেছিলেন হিরো আলম সম্পর্কে যে রুচির দুর্ভিক্ষ, আসলেই সত্যি কথা। আজকে এই যে রুচির দুর্ভিক্ষটা আমরা পরিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। যেই বাঙালিত্ব, আমাদের যে বাঙালিত্ব, আমাদের যে আপনার আম শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের তরুণ প্রজন্ম যদি এই শিল্প, সংস্কৃতি, সাহিত্যের সাথে যদি পরিচিত হতো, তাদের এই রুচির দুর্ভিক্ষের কাছে যাবার সময় হতো না। তারা কিন্তু ঠিকই বুঝতে পারতো যে কিভাবে শালীনতার মাধ্যমে নিজেকে প্রকাশ করা যায়। এবং এতেই বোঝা যায় যে যারা কিনা আজকে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন, যারা কিনা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, ছাত্রদের কথা বলছি। আপনি বলেছেন যে আমারও I have also doubt যে তারা তাদের বুদ্ধিবৃত্তিক কতটুকু উত্তরণ হয়েছে বা কতটুকু পর্যায়ে আছে তাদের সেই ক্ষেত্রে। এবং তারপরে যেটা ব্যাপার হচ্ছে হলো গিয়ে তাদের সেই রুচি কিন্তু প্রচন্ড রকম নিম্নগামী। ভাই আপনি আপনি বললেন যে আহ, কি জানি বলে, গ্রে জোন পত্রিকার ক্রেডিবিলিটি সবসময় 100%। ভাই ইলন মাস্কের ক্রেডিবিলিটিও কি 100% না? ইলন মাস্ক, হ্যাঁ, এখানেও খুব মজার একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা তো আসলে যেটা হচ্ছে আমরা সেই ন্যারেটিভটাকে আমরা চুজ করি যেটা আমাদের মেলে। প্রথম আলো ইলন মাস্কের যেই খবরটা যেখানে টিউলিপ সিদ্দিকীকে আ আ সমালোচনা করেছিলেন, প্রথম আলোর খবরে চলে এসছে। ইলন মাস্ক টিউলিপ সিদ্দিকীকে এটা করেছে। কিন্তু প্রথম আলো অত্যন্ত নির্লজ্জভাবে, আমি অনেকদিন আগে থেকে আমরা দেখছি, প্রথম আলো মাঝে, মাঝে পড়লে মনে হয় কি পাকিস্তানের পত্রিকা না বাংলাদেশের পত্রিকা। শহীদ আফ্রিদি কি করলো সেটার খবর তাদের সবসময় আগে আসে। কারণ তারা সবসময় ক্যাটার করে কিন্তু ওই গোষ্ঠীটাকে, ওই গ্রুপটাকে। আর কিন্তু আজকে যখন এলন মাস্ক যখন কিনা গ্রেজনের খবরটাকে, মাইক বেনজের খবরটাকে রিটুইট করেছে, হ্যাঁ, সেটাকে কিন্তু প্রথম আলো খবর দিচ্ছে না। তো তার মানে হচ্ছে হলো গিয়ে যে হ্যাঁ, হ্যাঁ, গ্রেজনের ব্যাপারে যেটা বলছিলাম যে আমি বলবো না যে তারা সবসময় কন্ট্রোভার্সিয়াল, বাট তাদের ব্যাপারে কিছু they কারণ divulge opinions। কারণ তারা একটু বাম ঘেঁষা, তাই তো? হ্যাঁ, কারণ তারা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আমি বাম ঘেঁষার বলবো অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং তারা তারা প্রো রাশিয়া। তারা যেটা বেসিক্যালি আপনার মনে আছে উইকিলিক্স এর মতো কিছুটা, আবার কিছুটা অকুপাই মুভমেন্ট যেটা হয়েছিল গত দশকে, সেরকম ওই ঘরানার। এখন ভাইয়া আমার যেটা মনে হয় আর কি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার রাজনীতি পর্যবেক্ষণের থেকে আমার যেটা মতামত, যখন একটা নিউজ আসে এবং অনেকের লিস্টও কিন্তু ভাইয়া ঘুরছে, আমাদের বাংলাদেশি সাংবাদিকদেরই কিন্তু অনেক ধরনের লিস্ট প্রোভাইড করেছে, কারা কারা এর সাথে কিভাবে যুক্ত ছিলেন, কিভাবে তারা আর্থিক সুবিধা পেয়েছেন,
পদ-পদবীর সুবিধা পেয়েছেন, এগুলা কিন্তু ধারাবাহিকভাবে আসছে এবং আমি অসমর্থিত সূত্র থেকে জানি ভাইয়া এটার একটা ১৮৭ জনের একটা কোর লিস্ট আছে। এটা টুডে অর টুমরো কিন্তু বের হবে। এখন আপনার সম্পর্কে যখন একটা অভিযোগ আসে, এটা সোশ্যাল মিডিয়াতেই হোক বা সংবাদপত্রেই হোক বা অন্য কোনো গণমাধ্যমে হোক, সেটা তো ডিফেন্ড করার দায়িত্ব আপনার নাকি? অবশ্যই। সেটাই সেটি তো তাদের করা উচিত। হ্যাঁ, এখন ইলন মাস্কের যদি ক্রেডিবিলিটি না থাকে, তার যদি গ্রহণযোগ্যতা কম থাকে, ইলন মাস্কের টুইটের পরেও ইলন মাস্ক সেই টুইট শেয়ার করার পরেও যদি আপনার মনে হয় যে এটা ঠিক না, যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ইউএসএইড বা এনএডির জন্য ঠিক না, তারা কি কোনো ধরনের প্রতিবাদ লিপি দিয়েছে? অবশ্যই খুব ভালো কথা, ভালো প্রসঙ্গে আপনি বলেছেন যে এটা ইলন মাস্ক তো আপনার পুরো ইন্টারভিউটাকে রিটুইট করেছিল। আর ট্রাম্প কিন্তু ওটার একটা চুম্বক অংশ অবশ্যই ৪ মিনিট। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে রিটুইট করেছে। তার মানে হচ্ছে দিস পার্টিকুলার স্টেটমেন্ট ইজ এন্ডোর্সড বাই দ্য টপ অফ দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, বাই দ্য পটাস হিমসেলফ। হুম, হ্যাঁ, হুম। সো তার মানে হচ্ছে হলো গিয়ে যে এটার কিন্তু একটা ওয়েট আছে। কিন্তু সেই ওয়েটা, কারণ আসলে আমাদের শফিক সাহেবরা তো আসলে একটাই জিনিস জানেন যে এটা ভারতের ষড়যন্ত্র। হ্যাঁ? সো যেহেতু উনারা এখানে আর কোনো স্পিন খুঁজে পাচ্ছেন না, তাই এখন হুম। তারা চুপ আছেন। না, এটা আমার আমার কাছে মনে হয়েছে যে আমরা এতবার বলছি যে আচ্ছা এনএডি বা ইউএসএইড আসলেই কি অর্থায়ন করেছে কিনা, এটার সত্যতা কি? আমি কিন্তু এনএডি বলেন, ইউএসএইড বলেন বা আইআরআই বলেন, আমরা আরো যেসব সংস্থার কথা শুনছি তাদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের স্টেটমেন্ট এখন পর্যন্ত পাইনি যে তাদের নামে যেসব অভিযোগ এসেছে এবং যেসব সংবাদ এসেছে এগুলা কোনোটা অসত্য বা তারা কোনো একটা নিউজকে ডিজোন করছে। আমি কিন্তু গত কয়েকদিন না, এই এখন ধরনের তো কোনো এটা তো নিউজ হয়নি। দেখিনি। শুধু তাই না, আপনার যেটা আমি ১ম এই বলেছি যে আমার কাছে এখানে মুখ্য যে বিষয় সেটি হচ্ছে মাইক বেনজের বক্তব্য। হুম, হুম, এবং হুম, হুম। এখানে তিনি যখন বলেছেন তখন সেটাকে সেটাকে আমরা ফেলে দিতে পারি না। আমাদেরকে এটাকে ইনভেস্টিগেট করতে হবে। আমরা ঠিক আছে, আমরা যদি এটাকে বিশ্বাস নাও করি, তাও আমাদের পরবর্তী যেটা করতে হবে, এটাকে we have to explore it further, হ্যাঁ? সো সেই ক্ষেত্রে তো বাংলাদেশের জন্য তো এটা তো imperative যে তাদের জন্য তাদেরকে এটা করতে হবে। তাদেরকে at least এ ব্যাপারে কিছু কথা বলতে হবে বা একটু খোঁজ নিয়ে দেখতে হবে যে আসলে কি হয়েছিল। আমি মনে করতেই পারি যে ইউনূস সাহেব হয়তোবা কিছুই জানতেন না। তিনি তখন ফ্রান্সে ছিলেন, প্যারিসে ছিলেন। তাকে জোর করে ছাত্ররা নিয়ে এসেছেন। একদমই তার কোনো ইন্টারেস্ট ছিল না বাংলাদেশে এই পদে আসীন হবার জন্য। কি আর করার? আ তিনি পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, হ্যাঁ? তো সেরকম একটা পর্যায় থেকে তিনি চলে এসেছেন। তো সেটা যদি হয় তাহলে উনি একটু কষ্ট করে সবাই উনার আ উপদেষ্টাদেরকে বলেন যে তোমরা একটু এটা খুঁজে দেখো এখানে কি হয়েছিল আসলে ব্যাপারটা। কারণ তো যুক্তরাষ্ট্রের ব্যাপার। ইউনূস সাহেব তো যুক্তরাষ্ট্রের খুব কঠিন বন্ধু। তার তো নাকি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেক পরিচিতি আছে, অনেক বন্ধু আছেন। তো তাকে তো এই সমস্ত ভবিষ্যতে ফেস করতে হবে এই সমস্ত প্রশ্ন। তো তিনি করছেন না কেন? তিনি এগুলো নিয়ে কথা বলছেন না কেন? ভাইয়া এখানে একজন দর্শক একটা কোশ্চেন লিখেছেন। কোশ্চেন না, একটা মন্তব্য করেছেন। অপারেশন এঞ্জেলস হান্ট বাই ডেভিলস। তো আমি আর আপনি এর আগেও একটা প্রোগ্রামে আলোচনা করেছি যে জেনোসাইডের নিদর্শন কি, এথনিক ক্লিনজিং কিভাবে হয়। আপনি ভাইয়া শুনলে অবাক হবেন যে গত ২ দিনে অপারেশন ডেভিল হান্ট নামে যেটা শুরু হয়েছে, তারা যেহেতু নারী বিদ্বেষী, ওই আমরা সারা মধ্যযুগ শুনেছি উইচ হান্ট। মধ্যযুগের ইতিহাস পড়লে আমরা উইচ হান্ট শুনি আরকি। তো সেই জায়গায় তারা উইচ না লিখতে পেরে ডেভিল লিখেছে। ডেভিল হান্ট লিখেছে। গত ২ দিনে ভাইয়া ওয়ারেন্ট ছাড়া ১৩৮০ জন গ্রেফতার হয়েছে। হুম? আমরা জেলগুলা থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছি এবং জেলগুলাতে সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ এদেরকে নিয়ে জেলগুলা আবার ফিল আপ করছি। তো এই যে অপারেশন ডেভিল হান্ট, এটা কি এক ধরনের এথনিক ক্লিনজিং এর জন্য, আওয়ামী নিধনের জন্য চালু করেছে? আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আ বাড়িতে ডাকাত পড়েছে, হ্যাঁ? ডাকাতকে আম প্রতিহত করতে গিয়ে আমি আজকে পুলিশের কাছে চলে যাচ্ছি। তো তাহলে আপনি কি বুঝবেন এটাকে? এটা তার ভিকটিম মানে ব্লেমিং আরকি, যে ভিকটিম তাকেই ব্লেম করে আমি শুধু তাই তাকেই না, বিচারের আওতায় নিয়ে আসছি। মিলিটারি বা আপনার সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে
আপনি সবকিছু ভুলে যান লোচন। যদি মিউনিসিপ্যালিটির পারমিশন ছাড়া তো একটা বিল্ডিং ভাঙা যায় না। আমার আপনার বাড়িও ভাঙতে পারবে না। সেখানে ৩২ নাম্বারকে ভাঙা হয়েছে মিলিটারির সামনে, পুলিশের সামনে। তখন তখন কোথায় ছিল এই অপারেশন ডেভিল হান্ট? সেই ৫ই অগাস্ট থেকে জনগণ দেখছে একের পর এক মব লিঞ্চিং হয়েছে দেশে। মবক্রেসির চূড়ান্ত হয়েছে, এখনো হচ্ছে। কিছু হলেই সার্জিস আর আব্দুল্লাহ বলছে, আয় তোরা রাজুতে চলে আয়। এটা তো মবক্রেসি। তাহলে আপনি ডেভিল কে? আপনি কোন ডেভিলকে খুঁজছেন? আপনার সামনে ডেভিল ঘুরে বেড়াচ্ছে। তার মানে হচ্ছে হলো কি, এই প্রচেষ্টাটি আসলে সম্পূর্ণরূপে রাজনৈতিক মদদপুষ্ট। সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক দুরভিসন্ধি আছে এর পেছনে। এবং এটি হচ্ছে যে সম্ভবত এমনও হতে পারে যে তারা যদি বোঝেন যে তাদেরকে খুব শিগগিরই হয়তোবা নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে তারা হয়তোবা আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন না বিশ্ব জনমতের কাছে এবং রাজনৈতিক শিষ্টাচারের কারণে, তারা শেষবারের মতো চেষ্টা করছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া, যাতে করে নির্বাচন যদি আসে সাথে আওয়ামী লীগ যাতে দাঁড়াতে না পারে। শুধু তাই না, এটা হচ্ছে একটা পসিবিলিটি। সেকেন্ড পসিবিলিটি হচ্ছে তারা জানে তারা আরো অনেক সময় ধরেই থাকবে, নির্বাচন হয়তো বা হবে না, কিন্তু এর মধ্য দিয়ে তারা নিশ্চিত করতে চাচ্ছে কেউ যাতে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস না দেখায়। যেভাবে যে কোনোভাবে এই ছাত্র নামধারী এই দুর্বৃত্তরা তারা যে কোনো সময় যে কারো বাড়ি আক্রমণ করতে পারবে, যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারবে, মানুষকে মুখ বুজে সহ্য করতে হবে। আর যদি না করে তাহলে সেনাবাহিনী, পুলিশ যেয়ে তাদেরকে অ্যারেস্ট করবে। এটা হচ্ছে এই দুটো পসিবিলিটির কোনো একটা আমার কাছে মনে হচ্ছে সম্ভব। দেশ চূড়ান্ত এনার্কির দিকেই তাহলে ভাইয়া এগোতে থাকবে, এটা খুব সহসা বন্ধ হবে এই ধরনের কোনো আশা আমরা করতে পারি না। আশা তো করা সম্ভব লোচন, কিন্তু কথা হচ্ছে যে দুঃখ লাগে হচ্ছে আমরা এমন একটা সময় আছি যেখানে আমাদের দেশের মানচিত্রের উপরে, আমাদের দেশের পতাকার উপরে দাঁড়িয়ে একদল দুর্বৃত্ত উলঙ্গ লম্ফন করছে, নৃত্য করছে। তারা যাচ্ছে তাই করছে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারছে। এবং তারা আমাদের দেশটাকে চেঞ্জ করে দিতে যাচ্ছে, তারা আমাদের দেশের পরিচিতিকে বদলে দিতে যাচ্ছে। তারা এই দেশটাকে একটা মধ্যযুগীয় দেশে নিয়ে যেতে চাচ্ছে। গত ৬ মাসে অর্থনৈতিক কোনো প্রবৃদ্ধি হয়নি। গত ৬ মাসে একটা ইনস্টিটিউশনকেও বাঁচানোর চেষ্টা হয়নি, বরঞ্চ ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে। গত ৬ মাসে তাদের ইনকম্পিটেন্স এর জন্য একের পর এক, এমনকি আপনি দেখেন একটা বিপিএল পর্যন্ত এরা ঠিকমতো অর্গানাইজ করতে পারে না। তো এই সরকার যদি থাকে, এই গোষ্ঠী যদি থাকে, তাহলে আমি আশার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এখন তারা সমস্ত রকম প্রতিবাদ, প্রতিরোধ সবকিছুকে বন্ধ করে দিচ্ছে। তারা গণতন্ত্রের কথা বলে এসছে, তারা গণতন্ত্রকে হত্যা করছে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রেটরিক নিয়ে এসেছে, তারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। তো এটা কতদিন চলবে, কিভাবে চলবে আমরা জানি না। কিন্তু তারপরেও আশাবাদী হতে হয়, কারণ হচ্ছে হলো গিয়ে বাংলাদেশের আজকে তো এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে তো একটা জিনিসই বলতে ইচ্ছা হয় যে আমরা ৪৭ থেকে ঘুরে দাঁড়িয়েছি ৫২-তে ৫ বছরের মধ্যে। আমাদের তাই আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমরা যেই ৪৭-৪৬ যে দাঙ্গা, সেই দাঙ্গা থেকে বেরিয়ে এসে আমরা হিন্দু মুসলিম একতাবদ্ধভাবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সেই সাথে আমাদের আদিবাসীরা, আমরা সবাই একতাবদ্ধভাবে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা আমাদের জাতীয় পরিচিতি, জাতির পরিচিতি দিয়েছি হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক বাঙালিত্বের মধ্য দিয়ে। তাই হতাশ হয়তোবা হব না, কিন্তু শঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। যেটা হয়েছে ভাইয়া, যে রাজনৈতিক ভুল, আমরা যেটা বলি যে রাজনৈতিকভাবে ভুল মানুষের হতেই পারে, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। সেটা যদি কোনো রাজনৈতিক দল সরকারে থাকে সেখানেও কিন্তু ভুল ত্রুটির সুযোগ থাকে, কিন্তু সেটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য জনগণের সম্পৃক্ততা ভীষণভাবে প্রয়োজন। এই জনগণের কাছে আমরা কিভাবে যেতে পারি, আমাদের যাওয়ার পদ্ধতিটা কি হবে? আমরা তো জনগণের কাছে সেভাবে পৌঁছতে পারছি না। আমাদের এইসব টক শো, আমাদের ফেসবুক স্ট্যাটাস, আমাদের আমাদের 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ সোশ্যাল মিডিয়ার আন্ডারে আছে বা ইন্টারনেটের আন্ডারে আছে। বাকি 12 কোটি মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছাবো? তাদেরকে কিভাবে জানাবো যে এখানে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি এগুলা কোনো মুখ্য ব্যাপার না। তোমার দেশ, তোমার ভূখণ্ড, তোমার পতাকা, তোমার সংস্কৃতি, তোমার যে অস্তিত্ব,
সেটা আজ হুমকির মুখে, কারণ তোমার পেটে ভাত চলে যাওয়ার উপায় হয়েছে, পেটে ভাত থাকবে না এরকম উপক্রম হয়েছে, তোমার দেশ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তুমি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াও, তুমি এটা প্রতিহত করো। এই সহজ এবং স্বাভাবিক ন্যারেটিভটা আমরা মানুষের কাছে নিয়ে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার সুযোগ কোথায়, যেখানে কোনো মিডিয়া কাজ করছে না, মিডিয়া অনবরত অসত্য বলছে বা সত্যকে ঢেকে রাখছে, আমরা কিভাবে পৌঁছাবো মানুষের কাছে? প্রথম কথা হচ্ছিল গিয়ে মানুষের প্রতি আস্থা আছে, এবং মানুষের প্রতি আস্থা আছে বলেই আমি একটু আগে এই কথাটা বলেছিলাম যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং দাঁড়াতেই হবে বাংলাদেশকে। দ্বিতীয় কথা যে মানুষ বোকা নয়, মানুষ বোঝে। মানুষ যেমন হচ্ছে হলো গিয়ে আপনার সামনে একটা মাছি ঘুরছে, হ্যাঁ? মাছিটা একবার এসে আপনার গায়ে পড়লো, এখানে পড়লো। আপনি চুপ করে ১ বার, ২ বার, ৩ বার সহ্য করলেন। একটা সময় কিন্তু আপনি মাছিটাকে আঘাত করবেন। মানুষ হচ্ছে সেরকম। মানুষ সময় দিচ্ছে, মানুষ দেখছে, মানুষ বুঝছে। কিন্তু যখন সময় আসবে মানুষ রুখে দাঁড়াবে। কিন্তু একই সাথে আপনি যেটা বললেন সেটাও অত্যন্ত জরুরি। এখানে রাজনৈতিক দলের বাইরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের সবাইকে এই উপলব্ধিটা করতে হবে, এবং সেটা শুরু হবে কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত পর্যায় থেকেই। সত্যিকার অর্থে কি যাবতীয় আন্দোলন, এমনকি সমস্ত রেভলিউশন সবখানেই কিন্তু আসলে নেতৃত্ব দেয় কিন্তু মধ্যবিত্তরাই। হ্যাঁ? তো যে কারণে প্রয়োজন হচ্ছে শিক্ষিত মধ্যবিত্তদেরকে আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের যেটা সত্যি কথা, আমি আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি, বাংলাদেশের সবাইকে, একটা নির্বাচন আসা প্রয়োজন। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, যেই আসুক, একটা নির্বাচিত সরকার আসা অত্যন্ত জরুরি এখন। না হলে দেশটা ধ্বংস হয়ে যাবে। বিদেশিরা ইনভেস্ট করবে না, বিদেশিরা ব্যবসা করবে না যদি সার্টেইনটি না দেখে। আমি তো একাডেমিক লাইনে আছি, আমরা প্রচুর ফান্ডিং এর কাজ করি। বাংলাদেশের তৃতীয় বিশ্বের জন্য অনেক ধরনের ফান্ডিং এর অপরচুনিটিস আসে। আমার কলিগরা বলছে না, আনটিল আনলেস স্টেবিলিটি কামস দেয়ার আমরা এটা যাব না। তো আমি আপনার মাধ্যমে সবাইকে বলব যে পার্টিকুলারলি শিক্ষিত সমাজ, আপনারা সচেতনতাটা একটু বাড়ান। আপনারা যদি সচেতনভাবে যদি দেখেন যে চান যে অতি শীঘ্রই একটা নির্বাচন দরকার, সেটা আসবে। মিডিয়ার কথা বললেন, সেই মিডিয়ার ক্রেডিবিলিটি হারিয়েছে। মানুষ সবাই জানে যে সমস্ত খবর আসে সেগুলো লিখে দেয়া হয় অনেক সময়। তারপরেও অনেক সাংবাদিক আছেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরগুলো বলছেন, কথা বলছেন। তো তাদেরকে আমরা জাস্ট একটু কম্পেয়ার করতে বলব যে আজ থেকে ৭ মাস আগে প্রথম আলো, ডেইলি স্টার, মানবজমিন, সমস্ত সমকাল তারা কি বলেছে আর এখন কি বলছে। ৬ মাস ৭ মাস আগে তারা কিভাবে তৎকালীন সরকারের সমালোচনা করেছিল আর আজকে তারা কি করছে। তাতেই মানুষ বুঝতে পারবে যে এই সরকার কি ফ্যাসিস্ট নাকি এই সরকার ধোয়া তুলসী পাতা। নির্বাচনের কথা যেটা ভাইয়া বললেন, মানে শ্রোতাদের জন্য আমি একটু একটা ইনফরমেশন রেখে যাই, আমরা ইনফরমেশন রেখে যাচ্ছি, আপনারা যেন নিজেরা প্রশ্ন করেন, নিজেরা খুঁজে নেন মাইকেল বেঞ্চকে, ইলন মাস্কের টুইটারে কি ছিল কার্লটনের ভিডিওতে, বা যা জেসাব বেন্দুরাকে, হ্যাঁ, এস্তেবান বেন্দুরাকে, ভিক্টোরিয়া নুল্যান্ডকে, কিভাবে সিরিয়াতে হয়েছে, কিভাবে ইউক্রেনে হয়েছে, এই জন্য আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি। ভোটার তালিকা নিয়ে এক ধরনের লুকোচুরি হয়েছে, ১৭ লক্ষ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, এবং ভোটার তালিকা হালনাগাদ করার জন্য যে কাজটা করতে হয়, বাড়ি বাড়ি যাওয়া, এটা কিন্তু একদমই করা হয় নাই, এবং চেষ্টা করা হচ্ছে ভোটের বয়স কমানোর জন্য, এটা 18 থেকে নামিয়ে নিয়ে আসার জন্য। তাহলে ওই যে তথাকথিত টোকাই যারা প্রতিদিন ডাকাতি করছে, রাহাজানি করছে, এদেরকে অন্তর্ভুক্ত করা যাবে, এবং এতে করে 2 কোটি ভোটার তাদের বেড়ে যাবে। ছাত্রদের নামে অলরেডি দল তৈরি করার ব্যবস্থা করা হয়েছে এবং হয়েও গিয়েছে, হয়তো নিবন্ধন পেতে হয়তো কিছুদিন সময় লাগে, দল গঠনের সম্ভবত 60 দিন পরে বা 90 দিন পরে হয়তো নিবন্ধন পাওয়া যায়। এই ধরনের হঠকারী কাজ কিন্তু আমাদেরকে প্রতিদিন বিভিন্ন ইস্যু দিয়ে ব্যস্ত রেখে তারাদের যে পিছনের এজেন্ডা, তারা কিন্তু এটা বাস্তবায়ন করছে। তো মধ্যবিত্তের যে নেচার, মৃদিত ভাইয়া, মধ্যবিত্তের একদম নিজের ঘরে যদি কিছু না হয়, নিজের জীবনে যদি কোনো রকমের স্ক্র্যাচ না পড়ে, মধ্যবিত্ত কখনো কিন্তু অন্যদের জন্য আহা উহু করে উঠে না। তো আমাদের এই মধ্যবিত্ত খুব সহসা জাগবে, এবং তারা যে একটা ভুল করেছে এ ধরনের বিদেশি শক্তি এবং দেশের ভিতরের শক্তি ষড়যন্ত্রের সাথে হাতে হাত মিলানো, যে তাদের একটা ভুল ছিল, এন্টি এস্টাবলিশমেন্ট হতে যায় তারা যে এন্টি এস্টেট হয়ে গিয়েছে, এটা খুব সহসা তারা এই ভুলকে স্বীকার করে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়বে, সেই আশা আমি এই মুহূর্তে করছি না, হয়তো করবে, কারণ না করলে তো দেশ রক্ষা করতে পারবে না। তো জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণকে সত্যি কথাগুলো বলতে হবে। আমাদের যেহেতু মূল মিডিয়া কাজ করছে না, আমরা যারা অল্টারনেটিভ মিডিয়া আছি,
আমাদেরকেই কথা বলতে হবে, আমাদেরকেই প্রশ্ন করা জারি রাখতে হবে। যতক্ষণ প্রশ্ন করতে পারবো ততক্ষণ দুজন মানুষ হলেও বুঝবে সত্যিটা কি। আমি এটাই ভাবি। এই কারণেই কিন্তু এই যে লাইভ গুলা করি বা রেকর্ডেড গুলা করি বা আমাদের যে প্রোগ্রাম গুলো আমরা করি, আপনারা হয়তো ভাবেন যে 1 ঘন্টা ধরে এরা কি বলে। আপনি 1 ঘন্টা না শুনেন, 1 মিনিট শুনেন, সেখানে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে উদ্বুদ্ধ করতে পারে, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের কাজ। আমরা এই কারণে প্রশ্ন করতে থাকি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করি। আমরা প্রশ্ন জারি করা রাখতে চাই। হ্যাঁ, আমরা প্রশ্ন করা জারি রাখতে চাই এবং এটা চালিয়ে নিতে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে অনেক রাত হয়েছে। বিজিত ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা জানি না এখনো কি হবে, বাট আমরা শঙ্কিত। আমরা ওভারঅল শঙ্কিত। দেশের অস্তিত্ব, দেশের অবস্থা সবকিছু নিয়ে আমরা শঙ্কিত। আপনারা সবাই নিরাপদে থাকেন এবং যার যার অবস্থান থেকে দেশের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যে ব্যবস্থাটা সঠিক হয়, আমরা যেটা বলছি যে একটা নির্বাচন, সে নির্বাচনটা চান, তাহলে হয়তো পরিস্থিতি আমাদের একটু সহনীয় হতে পারে। আইন শৃঙ্খলা যেন রিস্টোর হয়, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদম নাই হয়ে গেছে সেটা যেন রিস্টোর হয়, সেই বিষয়ে প্রেশার ক্রিয়েট করেন। আপনারা সকলে নিরাপদে থাকেন। জয় বাংলা। চলেন জয় বাংলা। বিজিত ভাইয়া, আমরা এখন আস্তে আস্তে বাড়ি যাই। আমি আর আপনি স্টুডিওর বাইরে কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা।